জেসিকার মনে কিছুটা ভয় চেপেছে। নাহিদ প্রচন্ড রাগী ছেলে, তবুও জেসিকা বলল, সিগারেট খাওয়াটা কি খুব প্রয়োজন? অপ্রয়োজনে কিছু করতে আমার ভালো লাগে, এটা তো তোমার অজানা নয় জেসি। জীবনে কখনো ভালোবাসতে নেই, এই ভালোবাসাগুলো খুব যন্ত্রণার হয়। মাটির দিকে তাকিয়ে রইল জেসিকা। নাহিদ ওকে বারবার আঘাত করে। ব্রেকআপের পর জেসিকা বলেছিল এরপর থেকে যেন কখনো ওকে জেসি বলে সম্বোধন না করে, তবে সর্বদাই জেসি বলেই সম্বোধন করে নাহিদ। সিগারেটটা ফেলে পা দিয়ে পিষতে পিষতে নাহিদ বলল, তুমি বলেছিলে আমি যেন এমন কারো প্রেমে পড়ি যে কখনোই আমার হবে না। রাগের মাথায় বলেছিলাম নাহিদ। সে কথা ফলে গেছে জেসি। অন্যদের কষ্ট দিয়েছি কিনা জানা নেই, তবে তোমাকে কষ্ট দিয়েছি, তাই সৃষ্টিকর্তা আমায় কষ্ট দিবেন বলে স্থির করেছেন। তুমি তাকে সত্যিটা বলছো না কেন? উপায় নেই, মিথ্যে বলতে বলতে এতটাই পচে গেছি যে কেউ আমার সঙ্গ দিবে না। শেষ চেষ্টা তো করতে পারো। মলিন হাসল নাহিদ। প্রতিশ্রুতিগুলো চোখের সামনে ভেসে চলেছে। একদিকে নীলাশা, অন্যদিকে সুপ্তির ভালোবাসা। ভাঙা গলায় কেঁদে চলেছে সুপ্তি। ভোরকে এক হাতে কাছে টেনে নিয়ে রাত বলল, অদ্ভুত পাগলি মেয়েটা, নাহিদকে যেন নিজে থেকেও বেশি ভালোবাসে। আচ্ছা চলো। সুপ্তিকে কিছু না বলেই চলে গেল ওরা। মনটা যেন এতক্ষণে স্থির হলো। নাহিদকে আচ্ছা করে পেটাতে ইচ্ছে হয় রাদের। এই ফোন হারিয়ে ফেলে তো এই সিম কার্ড। রামিসা আর ইফতিহার কোনো বিশেষ আলোচনায় বসেছেন, কিছু একটা নিয়ে চিন্তিত দেখাচ্ছে ওনাদের। তবে ভোর আর রাতকে দেখে স্বাভাবিক হলেন। রাদের সিক্স সেন্স বলছে ওনারা কিছু লুকানোর চেষ্টা করছেন। রামিসা এগিয়ে এসে ভোরকে জড়িয়ে ধরল, বলল, মেয়েটা কতদিন পর বাসায় এলো? সরি আম্মু, আসলে আমরা একটু বেশি লেট করে ফেলেছি। হ্যাঁ তা ঠিক, আমার ছেলেটা বড্ড অধৈর্য হয়ে পড়েছে। কিছু বললে মম? শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে মাঝের একটি দিন যে রিসোর্টে কাটিয়ে এসেছো সেটা জানি না ভেবেছ? রাত কেবলই মাথা চুলকালো, তবে ভোর ভীষণ লজ্জায় পড়েছে। ইফতিহার স্বাভাবিক কণ্ঠে বললেন, বুঝলে ভোর, তোমার আম্মুর সাথে একটি মজার ঘটনা রয়েছে আমার। এই না, এসব কথা ছেলে মেয়েদের কাছে বলতে লজ্জা করবে না তোমার? লজ্জার কি আছে বলো তো? তুমি বলবে না? আমি বলবোই। দেখো, তুমি কিন্তু বেশি বেশি করছো। বেশি বেশি না, তুমি যে তখন আমার উপর। ইফতিহারের মুখ চেপে ধরলেন রামিসা। রাত আর ভোর খল বিলিয়ে হাসতে লাগলো। ওনাদের দুজনের আচরণ দেখলে মনে হয় এই তো কিছুদিন পূর্বেই মধুচন্দ্রিমা সম্পূর্ণ করেছেন। তোমরা তোমাদের মধুচন্দ্রিমার বিশেষ কথা বলতে থাকো, আমি আমার বউকে নিয়ে পালালাম। এই রাত শোনো। কে শোনে কার কথা? ইফতিহারের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলেন রামিসা। কি অবস্থা! ছেলে মেয়েদের কাছে নিজেদের মধুচন্দ্রিমার ঘটনা শোনাবে। ভোরের মাথাটা বুকে চেপে ধরে আকাশের পানে তাকিয়ে আছে রাত। আকাশে অর্ধচাঁদ, পাশেই বিশাল দিঘি, সখানে পদ্মফুল ফুটে আছে বা তারও বেশি। দোলনায় শুয়ে রাদের বুকে আঁকিবুকি করে চলেছে ভোর। মাঝে মাঝে ছেলেটার আঙুল নিয়ে খেলছে। এরই মাঝে রাত বলে উঠল, আমাদের ছোট্ট একটা সদস্য প্রয়োজন। ছোট ছোট হাত পা নিয়ে খেলবো আমি। জানো, আজকাল রনিতকে দেখলে আমার প্রচন্ড হিংসা হয়। মনে হয় আমাকেও কেউ পাপা পাপা বলে ডাকুক। আর আমার বুঝি ইচ্ছা করে না? একটা বাবু নেবো তাহলে। রাদের ভারী দৃষ্টি। ভোর এবার চোখ মেলে তাকালো। ছেলেটার মসৃণ গালে হাত বুলিয়ে বলল, এখনো মোটামুটি ফ্রি টাইম, আমাদের ছোট্ট একটা সদস্য নেওয়াই যায়। ফট করেই মেয়েটার কপালে চুমু এঁকে দিল রাত। ভোর শুকনো হাসল, তবে অধিক খুশি হতে পারছে না মেয়েটা। বারবার কেমন ভয় হচ্ছে। রাত ধীরে ধীরে ওর চুলে আঙুল গলিয়ে দিল। পদ্ম দিঘির ধারেই আজকের রাতটা কাটিয়ে দেবে ওরা। বড্ড সুন্দর এই জলাধার। হালকা চাঁদের আলোয় যা আরও মোহনীয় হয়ে গেছে। নীলাশা যেন পরিণত হয়েছে উন্মাদ মানবীতে। ওয়াইনের নেশাটা আগে থেকে থাকলেও এখন যেন তা দ্বিগুণ বেড়েছে। নাহিদের চোখ চিকচিক করছে। ওর এখনো মনে আছে বহু বছর পূর্বে দেওয়া সেই কথাটা। চোখ বন্ধ করলেই সে দৃশ্য দেখতে পায়। নীলাশার কিশোরী মন যখন রাতকে পেতে চায়, তখন নাহিদ হেসে বলেছিল, তোর দাভাই এনে দেবে রাতকে। নীলাশা সেদিন প্রচণ্ড খুশি হয়েছিল, উত্তেজনায় কেঁপে উঠেছিল।
সে কান্না ছিল বড় সুখের, তবে আজকের জল যে বড় দুঃখের। এই দা ভাই, রাতকে এনে দিবি তো তুই? বল না এনে দিবি, আমি পাবো তো ওকে, বলছিস না কেন? আমার সব থেকে ভালো ভাই, ও পারেনি রাতের খবর রাখতে। আমার খুব কষ্ট হচ্ছে দা ভাই, তুমি পারলে না তুমি। নীলাশা থামলো, আর একটু ওয়াইন ঢেলে নিয়ে আবার উল্টোপাল্টা কথা শুরু করলো। মেয়েটার পাগলামি নাহিদকে হাজার সূচের খোঁচার মতো ব্যথিত করে চলেছে। মনকে স্থির রেখে নীলাশার মাথায় হাত বুলিয়ে ঝাপসা চোখে বলল, আজই ফিরে যাচ্ছি আমি। আমার রাতকে বোঝানোর চেষ্টা করব, যদি না বুঝে উল্টো পথ অবলম্বন করব। আমার রাতের কিছু হবে না তো? না, হবে না। নীলাশা নাহিদের হাতটা চেপে ধরে বসে রইল। সামনেই রয়েছে রাদের ছবি, গলায় স্টেথোস্কোপ ঝোলানো পূর্ণ ডাক্তার। ঠোঁটটা হালকা প্রসারিত করে নীলাশা বলল, আমার ডাক্তার সাহেব। বিস্ফোরিত চোখে তাকালো নাহিদ। বুকটা ভীষণ যন্ত্রণা দিচ্ছে। ভোরও তো রাতকে ডাক্তার সাহেব বলে সম্বোধন করে। একে অপরের দিকে তাকিয়ে রাগে ফোঁসফোঁস করছে দুই মানব। কিছুক্ষণ আগেও যারা ছিল প্রাণপ্রিয় বন্ধু, এই মুহূর্তে তারা হয়েছে একে অপরের শত্রু। নাহিদ নিচের মাথাটা চেপে ধরে শান্ত হলো, হাত জোর করে অনুনয় করে বলল, সরি, প্রয়োজনে আমি আবার তোর পা ধরছি, তবু তুই আমার বোনকে অ্যাকসেপ্ট কর ভাই। এটা কি ছেলে খেলা নাকি নাহিদ? একজন শিক্ষিত মানুষ আর পূর্ণ ডাক্তার হয়ে এসে উচ্চারণ করছিস কি করে? এমন অন্যায় আমি আর এক মুহূর্ত টলারেট করবো না। দেখ ভাই, আমি কথা দিচ্ছি, ভোরের কোনো অসুবিধা হবে না। যত টাকা লাগবে, যা যা করা লাগবে, সব কিছু আমি এনে দিব। তুই শুধু আমার বোনকে অ্যাকসেপ্ট কর, মরে যাবে মেয়েটা। আমাকে মাফ কর নাহিদ, আমি ভোরকে ভালোবাসি, তাছাড়াও আমার স্ত্রী। তুই কোন যুক্তিতে এমন কথা বলছিস? জানি না, আমি জানি না, শুধু জানি নীলাশা তোকে ছাড়া বাঁচবে না। আমি ওর সাথে কথা বলবো, তুই প্লিজ এমন অরুচি দাবি করিস না। এমনিতেও এতগুলো দিন সকলকে মিথ্যা বলে সে যাই হোক, এখন এমন কিছু করিস না যার ফলে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। নাহিদ চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পূর্বে সমস্তটা বলেছে ও রাতকে, সাথে বোনের জন্য পা অবধি ধরেছে। রাত দীর্ঘশ্বাস ফেলল। কোনোভাবেই ভোরকে ছাড়া সম্ভব নয়। নীলাশার ভালোবাসাকে অপমান করছে না ও, তবে আজ থেকে 11 বছর পূর্বেই যদি নীলাশা ভালোবাসা প্রকাশ করত, তাহলে হয়তো গল্পটা অন্যরকমও হতে পারত। কিন্তু এই মুহূর্তে একটা মেয়ের সাথে পূর্ণভাবে জড়িত। সবথেকে বড় কথা, ভোরকে ভালোবাসে, হয়তো পৃথিবীর সমস্ত খাঁটি প্রেমিকের মতো নিজের থেকেও বেশি ভালোবাসে। নীলাশার নাম্বারটা ডায়াল করলো রাত। মনে মনে অনেক কিছুই সাজিয়েছে, তবে কতটা কার্যকর হবে তা জানা নেই ওর। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। ওপাশ থেকে ভাঙা ব্যথিত একটি করুণ কণ্ঠ ভেসে আসলো। চমকালো রাত। নীলাশা বলল, হ্যালো, কে? কথা বলছেন না কেন? হ্যালো নীলাশা, আমি রাত, আমার প্রিয় ডাক্তার সাহেব, আপনি কল করেছেন আমায়। আমি বিশ্বাসই করতে পারছি না। আপনি কেমন আছেন? দা ভাই বকেনি তো আপনাকে? আপনি এখন কি করছেন? রাত নির্বাক। নীলাশা আবার বলল। নাহিদ আগ্রহ নিয়ে তাকিয়ে। রাদের ভেতরটা যেন জ্বালা পোড়া করছে। নীলাশার ভালোবাসা এতটা প্রখর তা ভাবতেও পারেনি ও। নীলাশা কণ্ঠ না শুনতে পেয়ে বলল, এই যে মিস্টার ডাক্তার সাহেব, কথা বলছেন না কেন? রাগ করেছেন? রাদের হাত ফোন থেকে ফোনটা পড়ে গেল। নীলাশা এখনো বকবক করছে। রাদের চোখে পানি চিকচিক করছে, সাথে বুকটা ধক করে উঠল। ভোরের মতো নীলাশাও ডাক্তার সাহেব বলে সম্বোধন করছে। চট করে ফোনটা তুলল। নীলাশার কণ্ঠ অস্বাভাবিক, যেন কোনো বাচ্চা কথা বলছে। রাত বাহাতের সাহায্যে বুকে হাত বুলালো, বলল, আমাকে খুব ভালোবাসো নীলাশা? খুব ভালোবাসি, সত্যিই খুব ভালোবাসি। একটা কথা বলি, রাখবে? কি কথা? এইভাবে পাগলামি করো না। তুমি বলো আমি তো বিবাহিত। এই বিষয়টা যদি আরও 11 বছর আগে আমাকে জানাতে তাহলে আমি মেনে নিতাম, কিন্তু তবে এখন সম্ভব নয়। ওপাশ থেকে মৃদু গঙ্গানির শব্দ শোনা গেল। রাত ব্যস্ত হয়ে বলল, এই নীলাশা, আমার কথাটা শুনে এইভাবে কেঁদো না প্লিজ, তাহলে আমার নিজেকে দোষী মনে হবে। নাক টেনে উত্তর করল নীলাশা, আমার সাথে কেন এমন হলো? ভাগ্য আমাদের একসাথে করতে চায়নি নীলাশা। মন খারাপ করো না, নিজেকে সামলানোর চেষ্টা করো। স্বস্তি পেল রাত।
কলটা কেটে ঠায় দাঁড়িয়ে রইল। ভালোবাসা এতটা দগ্ধ কেন? নীলাশার ভালোবাসাটা ওকে ভাবাচ্ছে, তবে নীলাশার জন্য নয়, বরং ভোরকে হারিয়ে ফেলার ভয়। কোনো কিছুর বিনিময়ে এই সত্যকে বদলাবে না রাত। যে মেয়েটার হাত ধরে নিয়ে এসেছে রোদ্দুরে, সেই মেয়েটাকে কালো আধারে ছুঁড়ে ফেলতে পারবে না ও। কিছুতেই এ কার্য সম্ভব না। প্রচণ্ড আহত মন নিয়ে এই মধ্যরাত্রিতেই ছুটে এসেছে রাত। সারাদিন পর আজ যেন একটু বেশিই ক্লান্ত ছিল রাত, তাই তো সন্ধ্যাতেই ডিনার করে নিয়েছে। ঘুমটাও যেন আজ জোরালো ছিল। অধিক চিন্তায় খুব বাজে স্বপ্ন দেখেছে। সেই থেকে মরিয়া হয়ে ভোরকে ফোন করলো, তাতেও শান্তি হলো না। তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। সে আগের মতোই হোস্টেলের পেছনে গাড়ি রেখে পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করলো। সামনেই দারোয়ান, তার হাতে টাকা গুঁজে দিয়ে বলল, আমার বউটাকে দেখে আসি চাচা, আপনি আমাকে সাহায্য করুন। লোকটি মুখ টিপে হাসল। রাতকে চিনতে অসুবিধা হয়নি ওনার। বেশ কিছু বছর পূর্বে বহুবার এভাবে আসতো রাত, আর একই কথা বলতো। একদমই বদল ঘটেনি ছেলেটার। আশেপাশে তাকিয়ে উপরে উঠে গেল রাত। তবে এবার উঠতে বেশ বেগ পেতে হলো। 3 তলায় উঠে হাঁপিয়ে উঠল ছেলেটি। কয়েক মুহূর্ত জিরিয়ে আবার উঠতে লাগলো। ভাগ্যিস খোলা বারান্দা, না হলে উপরে ওঠা মুশকিল হয়ে যেত। প্রায় আধ ঘন্টা পর ভোরের ব্যালকনিতে পৌঁছতে সক্ষম হলো। কয়েকবার দম নিয়ে দরজায় আঘাত করলো। ভোর চমকে উঠে বলল, কে? আমি। ফট করেই দরজাটা খুলে গেল। ভোর অবাক কণ্ঠে বলল, আপনি এত উপরে? কোনো কথা নয়। রুমে প্রবেশ করে দরজা লক করে দিল। কিছু বোঝার পূর্বেই আচমকায় মেয়েটিকে জড়িয়ে ধরল। ছেলেটার হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে। পিতঘুটের তিমিকের মাঝেও রাদের বিচলিত দৃষ্টি অনুভব হলো ভোরের। এক হাতের সাহায্যে পিঠে হাত বুলিয়ে বলল, আপনি এমন করছেন কেন? আমার ভয় হচ্ছে। কিসের ভয়? হারানোর। আজব তো, এই রাত দুপুরে এমন কেউ করে? আপনি অসুস্থদের মতো করছেন। এখন অনেক হয়েছে, বাসায় ফিরে যান। ফিরবো না। কেন? তুমি আমার সাথে যাবে। কি বলছেন কি? আমি তো আগেই বলেছি আমি এখন যাব না। এখন সিদ্ধান্ত চেঞ্জ। আমি বলেছি তুমি আমার সাথে যাবে। এমনটা হয় না ডাক্তার সাহেব। নিজেকে রাদের থেকে ছাড়িয়ে নিয়ে কথাটা বলল ভোর। রাত যেন ক্ষুধার্ত বাঘের মতো তেতে উঠল। ভোরের বাহুতে শক্ত করে চেপে ধরে বলল, তুমি যাবে আমার সাথে। যাব। তুই কেন বুঝিস না তোকে ছাড়া আমি বাঁচবো না? তোকে কতবার বলতে হবে তোর কিছু হলে মরে যাবো আমি? কেন বুঝতে চাস না আমার ভালোবাসা? ভোর অবাক হয়ে তাকালো। রাত ওকে তুই করে সম্বোধন করছে। তারপর চোখ দুটো কেমন বিবর্ণ বিষাদের নির্দেশনা করছে। আতকে উঠল ভোর। রাদের সুচালো স্পর্শ ওর ওষ্ঠদয় নিজের করে নিয়েছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাদের এমন অবস্থা দেখে ভোরের ভীষণ কান্না পাচ্ছে। ছেলেটার শার্ট খামচে ধরল ও। ভোরকে বুকের মধ্যে চেপে ধরে রাত বলল, খুব ভালোবাসি তোমায় ছাড়া চলবে না আমার। চাঁদ যেমন অন্ধকার ছাড়া ওঠে না, ঠিক তেমনই তুমি বিহীন আমিও উঠবো না। তুমি বিহীন এত আলো আমার সইবে না ভোর, সইবে না। রোদ্দুর যদি আধারকে প্রতিনিধিত্ব করে তবে চাই না আমার রোদ্দুর। আমি তুমি নামক আধারে ডুবে থাকতে চাই। সময় হলে না হয় একসাথে যাবো রোদ্দুরে, তবুও তোমায় ছাড়বো না। এত সুখে মেয়েটার মরে যেতে ইচ্ছে হচ্ছে। রাত ওকে কতটা ভালোবাসে তা কল্পনার বাহিরে ছিল। জানালা দিয়ে ফুরফুর করে বাতাস বইছে। চাঁদের হালকা হালতে রুমটা অদ্ভুত লাগছে। তারই মাঝে একে অপরের মাঝে ডুবে আছে বৈধ 2 প্রেমিক প্রেমিকা যুগল। এর থেকে সুন্দর আর কি বা হতে পারে? একটি বিতৃষ্ণাকর সময় অতিবাহিত করে চলেছে রাত। টানাপোড়েনের মাঝে চলছে ওর দিন। অর্থ সংকট নয়, মনের সংকট। সেদিনের পর নীলাশার প্রতি খোঁজ লাগিয়েছিল। একটু আগে খবর এলো মেয়েটা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। নাহিদও লাপাত্তা। এদিকে সুপ্তি বেঁচে থেকেও যেন মরে গেছে। চোখ মুখ শুকিয়ে যা তা অবস্থা। ঘড়ির সব থেকে ছোটো কাঁটাটা ঢং ঢং শব্দে জানান দিল সময় ভোর 6টা। হাই তুলে উঠে বসল ভোর। মহান আল্লাহ তাআলার নামে ঘুম থেকে ওঠার দোয়া পাঠ করে বলল, আপনি জেগে আছেন যে? একটু আগে উঠেছি। ও, আব্বুর সাথে অফিস যাবেন নাকি হসপিটালে?
তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না রাত। কোনোটাতেই যাওয়ার রুচি নেই তার। এত চিন্তার এক অংশও কাউকে জানায়নি ছেলেটা, সব যেন নিজ হাতে সামলাচ্ছে। এদিকে কিছুদিন যাবৎ ব্যবসায় মন্দা যাচ্ছে, সম্প্রতি সময়টা যেন পরিণত হয়েছে জাহার নামে। ছেলেটার বাহুতে হালকা ধাক্কিয়ে বলল, কি হয়েছে আপনার? আমি তো কাছেই আছি, তবুও কেন মুখটা পাংশুটে দেখাচ্ছে? এমনি, তুমি একটু নাস্তা বানিয়ে দাও। ডক্টর সাহেব। ছেলেটার হাত খিঁচে ধরল ভোর। ধীরে ধীরে বুকে মাথা গুজে দিয়ে বলল, আপনার চিন্তার এক অংশ যদি অবসান না ঘটাতে পারি, তবে কিসের অর্ধাঙ্গিনী হলাম আমি? আমার শোনাবো। মেয়েটার কপালে গম্ভীর চুম্বন খেল রাত। ভোর বেশ স্বস্তি পেল। বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে, মনে হচ্ছে এরই মাঝে পূর্ণ সংসারী হয়ে গেছে মেয়েটা। ক্ষমতার জোরে মানুষ কত কিছুই না করে। কাইসারও মিনিস্টার পদবি ধারণ করে বেশ কিছু প্রজেক্ট হাতিয়ে নিয়েছেন, যার অংশবিশেষ একটু আগে টের পেলেন ইফতিহার। ভদ্রলোক কখনো এভাবে চিন্তায় ভেঙে পড়েন না, তবে এবার চিন্তায় পড়েছেন খুব। রাতকে কিছু জানানোর ইচ্ছে না থাকলেও এক প্রকার বাধ্য হয়ে জানালেন তিনি। ছেলেটার ধারালো মস্তিষ্ক অনেক কিছু আঁচ করলেও ওর ধারণার সাথে যোগ হলো আরও কিছু বিশেষ অংশ। দীর্ঘশ্বাস ফেলে কিছু ফাইল এগিয়ে দিলেন ইফতিহার। পাশেই বসে আছেন রামিসা। সচরাচর অফিসে ওনার যাতায়াত নেই, বিশেষ কারণেই এসেছেন তিনি। রাতকে উদ্দেশ্য করে বললেন, 25 বছর পূর্বে একটি কেস হাতে আসে আমার। নকল টাকার অভিযোগে আটক হন কাউন্সিলের কাইসার। তখন ওনার রাজনৈতিক জীবনের শুরু মাত্র। খুব সুন্দর করে বেরিয়ে যান এই মামলা থেকে। আমার মনটা মানতে পারিনি, ইচ্ছাকৃতভাবে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করি, কারণ ওনার নকল টাকার অভিযোগে 38 জন সরল ব্যক্তি আটক হয়। বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পর ওনার জেল নিশ্চিত করি। তেতে উঠেছিলেন তিনি, রাগে বেশ অদ্ভুত ভাষায় গালিগালাজ করেন। তোমার ড্যাড আমার বিষয়ে খুবই সেন্সিটিভ ছিলেন। আমাদের বিজনেস মাত্র উঠতে চলেছে, তাছাড়া তুমিও ছোট। তাই দুজনেই সিদ্ধান্ত গ্রহণ করি আপাতত আইন বিভাগ থেকে সরে আসব। পরে কেন যেন আর জয়েন করতেও ইচ্ছে হয়নি। কয়েক বছর জেল হওয়ার পর কাইসার বের হয়ে আসেন। খুবই ভদ্র লোক বলে লোক সমাজে পরিচিত হন, হয়ে ওঠেন জনগণের নেতা মিনিস্টার কাইসার। এসব নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না, তবে কাইসার এখনও রাগে ফোঁস করে চলেছে। এর প্রমাণ এই কাগজগুলো। কথাগুলো শেষ করেই ধপ করে চেয়ারে বসলেন উনি। ইফতিহার ওনার কাঁধে হাত রেখে বললেন, বরাবরই প্রাণের সংশয়ে আমরা পিছিয়ে এসেছি, বোধহয় এটাই ভুল ছিল আমাদের। হয়তো। বাবা মায়ের কথার থেকে কিছুটা দূরে সরে এলো রাত। এই সম্পর্কে কোনো রকম ধারণাই ছিল না ওর। কপালের রগগুলো চকিত হয়ে ফুলে ফেপে উঠেছে। সবকিছু জগা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে যেন। আশঙ্কায় ভুক্ত মন কখনোই কি পরিত্রাণ পাবে না? কোনো এক প্রলয় সৃষ্টিকারী ঝড় এসে ওদের দুজনকে আলাদা করে দেবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে ভোর রাতের হিমশীতল করা রোদ্দুরে আসার কাহিনী। একসঙ্গে অতিবাহিত করা প্রেমময় স্মৃতিগুলো হারিয়ে যাবে কুচকুচে আধারে। এমনই সব উদ্ভট ভিত্তিহীন চিন্তায় রাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চোখ দুটো হালকা কেঁপে ওঠে। কোন অনর্থের সংকট এটা? বহুদিন ধরে রুগ্ন শরীর নিয়ে বিছানায় শুয়ে থাকলে যেমন দেখায়, নীলাশাকে ঠিক তেমনি দেখাচ্ছে। শরীরে হাজার খানেক কামড়ের দাগ। যখনই নিজেকে সামলাতে পারছে না, ঠিক তখনই দাঁতের সাহায্যে নিজেকে আঘাত করে যাচ্ছে। ঘরে কোথাও রাতের একটা ছবি নেই, মাত্র সবগুলো যত্ন সহকারে রেখেছে কাবারে। পুড়িয়ে ফেলার ইচ্ছে থাকলেও ওর দ্বারা এটা সম্ভব হয়নি। মেয়ের অবস্থার জন্য কোনো না কোনোভাবে কাইসারই দায়ী। তবে সেসব থেকে হাস্যরসাত্মক বিষয় হচ্ছে, এ নিয়ে তিনি অনুতপ্ত নয়, বরং রাত আর তার পরিবারকে দোষারোপ করে যাচ্ছে নানানভাবে। টেরেসের এক কোণে পা মেলে দিয়ে ভাবলেশীনভাবে বসে আছে নাহি। পাশে থাকা ফোনে সুপ্তির নামটা ঝলমল করছে। কল রিসিভ করার মানসিকতা নেই এখন। চোখ দুটো কেমন লাগছে ওর। এত ক্ষত নিয়ে কিভাবে বাঁচবে ছেলেটা? নীলাশা, উঠেছিস বোন? খাবার এনেছি, খাইয়ে দিব কি? দা ভাই। চোখ পিট পিট করে তাকালো নীলাশা। চোখের নিচে কালি জমেছে, চুলগুলো এলোমেলো। শ্যাম্পু করা হয় না বেশ অনেকগুলো দিন।
কোনো মতে গোসল সারে মাত্র, ভালো করে সাবানও মাখে না। দেশের অন্যতম স্টাইলিশ অ্যাওয়ার্ড পাওয়া মেয়েটার অবস্থা এমন হতে পারে তা কারোরই কাম্য নয়। নীলাশাকে জাপটে ধরল নাহিদ, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। হালকা আর্তনাদ করে নীলাশা বলল, ব্যথা, বড্ড যন্ত্রণা রে দাভাই। এমন করলে চলবে? আমি তো কিছু করছি না, আমার মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে, ভেতরটা কেমন করছে। আমাকে মেরে ফেলো তোমরা, আমি মুক্তি চাই। এই প্রখর যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না, আমার ভেতরটা ঝলসে যাচ্ছে ভেতরটা। হালকা হাতে নীলাশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে নাহিদ। রাগে আক্রোশে সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে হয়। প্রণয়নের দহন যদি এমন হয় তবে প্রণয়নের কি প্রয়োজন? কালো কোট পরা মেয়েটি ভোর, কালো রংটা বড্ড সুন্দর মানিয়েছে ওর শরীরে। হাতে ফাইল নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। আগে থেকেই গাড়িতে অপেক্ষা করছিল রাত। ভোরকে দেখে চশমা নামিয়ে বলল,